This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। প্রতিদিনের মতো প্রথমেই দেখে নিন বিগ বলের টপ 10 ব্রেকিং। ইরানের দুর্ভেদ্য ঘাঁটি ভেদ করতে পারেনি, কে বলছেন এই কথা? ইরানের দুর্ভেদ্য ঘাঁটি ভেদ করতে পারেনি, কে বলছেন এই কথা? ইসরায়েল বায়ুসেনার ক্ষমতা সীমিত, বলছেন ডোনাল্ড ট্রাম্প। মানে যেখানে পরমাণু কেন্দ্র আছে বলে মনে করা হচ্ছে সেটা এত গভীরে যে সেখানে ইসরায়েল তাদের বায়ুসেনার ক্ষমতা নেই পাতালের অত গভীরে গিয়ে সেটা নষ্ট করার। এটা ডোনাল্ড ট্রাম্প এই বাজারে বলেছেন। 3 নম্বর, পাতালে হামলার দক্ষতা নেই ইসরায়েলের, যে কথা বলছিলাম আপনাদের, ডোনাল্ড ট্রাম্প। 4 নম্বর ব্রেকিং কি আছে? আমেরিকা যুদ্ধে নামলে ভয়ঙ্কর ফল হবে, আবার নতুন করে মনে করিয়ে দিল ইরান। 5 নম্বর ব্রেকিং, উত্তর মধ্য এবং দক্ষিণ ইসরায়েলে হামলা ইরানের, ইরান হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে। 6 নম্বর ব্রেকিং, একসঙ্গে 20টির বেশি মিসাইল দেখেছে ইরান। 7 নম্বর ব্রেকিং, পাল্টা হামলায় নিহত ইরানের ড্রোন কমান্ডার। যুদ্ধে এই নিয়ে মোট 2 ড্রোন কমান্ডারের মৃত্যু, মানে ইরানের 2 জন ড্রোন কমান্ডার এই নিয়ে মারা গেলেন। 9 নম্বর, নোবেল শান্তি পুরস্কার পেতে লালায়িত ট্রাম্প, তিনি মরিয়া, বারবার বলছেন তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, কিন্তু তাকে দেওয়া হয় না। 10 নম্বর, শান্তির নোবেল দেওয়ার সওয়াল পাকিস্তানের, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শান্তির নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত এই সওয়াল করছে, প্রকাশ্যে এই সওয়াল করছে পাকিস্তান। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, বর্ষাকালে বৃষ্টি হয়, বৃষ্টি হলে কাদা হয়, বৃষ্টি হলে একটু যখন কাদা জল হয় গ্রামের দিকে বেশি, মফস্বলের দিকেও দেখা যায়, তখন ব্যাঙ ডাকে, এরকম অনেক কিছুই আমরা জানি। কিন্তু বৃষ্টি হলে, এইবার আমাদের ওয়ালের দিকে তাকান, বৃষ্টি হলে স্কুলে ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হয়, এরকম দেখেছেন আগে? দেখুন, শিক্ষক পড়াচ্ছেন ছাতা মাথায় দিয়ে, আর যে পড়ুয়ারা পড়ছে, খুদেরা পড়ছে, তারাও সব ছাতা মাথায় দিয়ে। এটা কিন্তু ক্লাসরুমের ভেতরের ছবি। বৃষ্টি হলে স্কুলে ছাতা মাথায় দিয়ে শিক্ষকরা পড়ান, ছাত্রছাত্রীরাও পড়ে মাথায় ছাতা দিয়ে, কারণ ওপরে যে ছাদটা আছে সেই ছাদের 3 ফুটো। ছবিটা হুগলির পান্ডুয়ার খন্ডানের, স্কুলটার নাম বলে দিই, বেলুন ধামাসিন পঞ্চায়েতের 5 পাড়া প্রাথমিক স্কুল। কেউ দেখার নেই। পান্ডুয়ার প্রাক্তন এমএলএ সরকারের দিকে আঙুল তুলছেন, আর বর্তমান এমপি হুগলির তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন শোনাবো আপনাদের বিগ বলে। দেখুন, শুধু পান্ডুয়া নয়, আমার 7টি বিধানসভায় প্রচুর এরকম অঙ্গনবাড়ি আছে, প্রাইমারি স্কুল আছে যেখানকার অবস্থা খুব খারাপ। আমি জানি না আগামী গত এতগুলো বছরে কখনো কোনো কাজ হয়েছে কিনা। আমার কাছে 55-60খানা স্কুলের অভিযোগ এসেছে যেগুলো ঠিক করার দরকার। আমি একা কত লড়াই করতে পারি? যদি বিধায়করা না উঠে পড়ে লাগেন, যদি পৌরসভা না উঠে পড়ে লাগেন, যদি পঞ্চায়েত না উঠে পড়ে লাগেন, যদি ব্লকের মানুষ না উঠে পড়ে লাগেন, সবাইকে মিলিতভাবে এই প্রচেষ্টা চালাতে হবে এবং স্কুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করে বেশি, তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায়, ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে। অ্যাটলিস্ট আমি যতদিন আজ থাকবো যাতে মাথায় কাউ ছাতা না থাকে চেষ্টা রাখবো। স্কুলে বসলে ছাতা যেন না হতে পারে, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে। যা বলার এমপি বলে দিচ্ছেন, আমাদের আলাদা করে আর কিছু বলার দরকার নেই। কাণ্ডটা দেখছেন, উন্নয়ন উন্নয়ন বলে কত চেঁচামেচি করে রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল, আর তৃণমূলের এমপি কিনা সেই উন্নয়নের বেলুনে একটা পিন ফুটিয়ে দিলেন। রচনা এমন ভাব করলেন তিনি অসহায়, তিনি বলছেন আমি একা কি করতে পারি, কিন্তু দেখুন চাইলে যে করতে পারা যায় সেটা দেখিয়ে দিয়েছেন আরেক জায়গায়, মানে জলপাইগুড়ি জেলার মোরঘাট সংলগ্ন বটতলী বিএফপি স্কুল কর্তৃপক্ষ। বৃষ্টির মধ্যে যাতে স্কুলে আসতে অসুবিধা না হয় সেই জন্য 150 পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়েছে ছাতা, সঙ্গে পরিচয়পত্র, বেল্ট এবং একটি করে চারা গাছ।
আমি এখানে তো নতুন এসেছি হেডমাস্টার হিসেবে, তা আমি আগে যে স্কুলে ছিলাম সেখানেও দেখেছি খুব ভারী বৃষ্টি হলে বাচ্চাদের আসতে খুব স্কুলে খুব সমস্যা হয়। পর্যাপ্ত ছাতা বাড়িতে থাকে না, গার্জিয়ানরা ছাতা নিয়ে বিভিন্ন কাজে বেরিয়ে পড়ে, সেক্ষেত্রে ছাত্ররা আসতে পারে না। সেই থেকেই আমার মনে হয়েছে যে এই যে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে আগামী দিনে, সেই ভারী বৃষ্টিতে যাতে ছাত্ররা স্কুলে আসতে পারে এবং পঠন পাঠনে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেইটার দিক থেকেই আমরা এই ছাতা দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমাদের স্কুলের তরফ থেকে আইডেন্টি কার্ড দেওয়া হলো, বেল্ট দেওয়া হলো, ছাতা দেওয়া হলো এবং একটু করে চারা গাছ দেওয়া হলো। এটা নিঃসন্দেহে একটা সৃজনশীল উদ্যোগ এবং এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। এবং এই উদ্যোগ আমাদের আশেপাশে যেগুলো প্রাথমিক স্কুল আছে, আমাদের সাব ডিভিশনে, ধূপগুড়ি সাব ডিভিশনে বা চুলচুরি ছাড়িয়ে আমাদের ডিস্ট্রিক্টে সব জায়গাতে এগুলো ছড়িয়ে দেওয়া আমার মনে হয় খুবই উচিত। এমএলএ বলছেন সব স্কুলে এই উদ্যোগ ছড়িয়ে দিতে, মানে স্কুল কর্তৃপক্ষই সব ব্যবস্থা নেবেন, তাহলে সরকার কি করবে? রাস্তাঘাট সব ভেঙে সব বন্যায় ধুয়ে নিয়ে চলে গেছে, বাদাম তিল মানুষের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। গাড়ি গাড়ি তিরপাল আসছে, আমরা যখন চাইতে যাচ্ছি আমাদেরকে বলে তোমাদের তিরপাল একটা করে দিয়ে দিচ্ছি, বাকি তিরপাল ঘরে লুকিয়ে নিচ্ছে। জল বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে, এক কোমর জল, এতটা জল বেরিয়ে এসেছি, কি কষ্ট, আর লটি পড়ছি, যেমন যেতে পারছি না। এই যে প্রশ্নটা করছিলাম না যে সরকার কি করবে, প্রশাসন কি করবে, তারা অজুহাত দেবে। দেখুন, বর্ষাকালে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক, কিন্তু বর্ষা আসতে না আসতেই রাজ্যের 4-5টা জেলার বিস্তীর্ণ এলাকা জলের নিচে চলে যাচ্ছে, এরকম তো চট করে প্রত্যেক বছর সম্ভবত আমরা দেখি না। দেখুন বিগবলের দিকে তাকুন, এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে চন্দ্রকোনার ছবি, জল জল আর শুধুই জল, বুঝতে পারছেন? দেখুন এটা চন্দ্রকোনার অবস্থা, আমরা বড় পর্দায় দেখাচ্ছি ইচ্ছাকৃতই যাতে আপনারা বুঝতে পারেন। মাঝে একটু একটু ডাঙা, বাকিটা সামান্য বাড়িঘর। তবে সুখের কথা একটাই যে বেশিরভাগ এলাকা থেকে জলটা নামতে শুরু করেছে। 2 দিন পেরিয়ে গেল, এখনো চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কৃষি জমির উপরে, কিন্তু সেটা দেখলে মনে হচ্ছে পুরো সমুদ্র। আমার পেছনের যে ছবি, জল ছবি, পুরো সমুদ্র। আর ওই পাশে যে ছবিটা আমরা দেখাবো, দেখা যাচ্ছে ওইদিকে একটা গ্রামগুলো জলমগ্ন। এরকম বন্যা জীবনে কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম এরকম বন্যা। ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, রাস্তা কোনো কিছু দেখতে পাইনি, এটা এতটা জল। তবে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, চন্দ্রকোনার জলস্তর কিছুটা কমতে শুরু করলেও ঘাটালের বন্যা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। চন্দ্রকোনা থেকে একটু একটু করে বন্যার জল সরতেই বেরিয়ে আসছে কঙ্কালসার চেহারা। সেই কঙ্কালসার চেহারার ছবিটা দেখাবো। দেখতেই পাচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, আর সেই রাস্তার হালটাই দেখতেই পাচ্ছেন যে বড় বড় গর্তে পরিণত হয়েছে এই রাস্তা। ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বাস থেকে শুরু করে প্রচুর গাড়ি। একেবারে বর্ষা শুরু পশ্চিমবঙ্গে, এখনো ঠিকভাবে বর্ষা শুরু হয়ে গেছে তাও বলা যায় না। তার কারণ আমরা দেখি আমাদের এখানে সেপ্টেম্বর, তারপরেও বৃষ্টি হয়। এবার তো আগে পুজো, ফলে পুজোর সময়তেও বৃষ্টি হতে পারে। সুতরাং বর্ষার একটা লং স্পেল, একেবারে গোড়াতেই যদি কয়েকটা জেলায় 2 দিন ভারী বৃষ্টি হয়েছে, তাতেই 4-5টা জেলায় বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়ে যাবে। ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? একে হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়া। ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অব্দি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এইটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। যদি কোথাও ভারী বর্ষণ হয় বা লাগাতার বর্ষণ হয়, তার সঙ্গে যদি একেবারে অপ্রত্যাশিতভাবে দুম করে বেশি জল ছেড়ে দেয়, তো সেই জায়গাটাতে তো নিশ্চিতভাবে মানুষ সমস্যায় পড়বেন। এটা তো আমরা বারবার ধরে বলে আসছি। সরকারের কিন্তু অজুহাত ঠিক রেডি থাকে, বন্যা হলেই ডিভিসির দিকে আঙুল তুলে দেয় সরকার এখানকার। কিন্তু সত্যিটা কি?
প্রতিনিয়ত বাড়ছে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবতী নদীর জলস্তর। বন্যাটা যায় নদীর বাঁধ ভেঙে গেছে, কেটা শিলাবতী দুটো নদীরই বাঁধ ভেঙে যায় জলটা এধারে ঘুরে গেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের ভাদুল সেতুর কাছে। সেই ভাদুল কজওয়ে দেখাতে চাইবো যে ভাদুল কজওয়ের একাংশ পুরোপুরি ভেঙে গেছে। গত দুদিনের বৃষ্টি আর দুদিনের বৃষ্টিতেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ও 2 নম্বর ব্লক সহ বিভিন্ন ব্লকের কিন্তু অবস্থা কিন্তু সঙ্গীন। এইখানের এই অবস্থা 1978 সালেও এইরকম আমরা দেখিনি। এখনো 3 মাস বাকি আছে জল বৃষ্টির। গন্ধেশ্বরী নদীর ওপর থাকা মানকানালী সেতু, সেই সেতু কার্যত জলের তলায় চলে গেছে। আমাদের রিপোর্টাররা কোন কোন নদীর ছবি দেখালেন আপনাদের পরপর বলি। শিলাবতী, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, ঝুমি আর কেঠিয়া। এবার আমাদের বিগ বলের দিকে তাকান, বিগ বলের দিকে তাকান একবার। আমাদের শিলাবতীর সঙ্গে ডিভিসির কোনো যোগ আছে? উত্তর হচ্ছে না। এরপর ঝুমি, কেঠিয়ার সঙ্গে ডিভিসির কোনো যোগ আছে? এক্ষেত্রেও উত্তর না। তারপর দ্বারকেশ্বরের সঙ্গে ডিভিসির কোনো যোগ আছে? উত্তর আবার সেই না। তারপর গন্ধেশ্বরীর সঙ্গে ডিভিসির যোগ আছে? এক্ষেত্রেও উত্তর কিন্তু না। তার মানে এই যে 4-5টা নদী যে অঞ্চলের ওপর দিয়ে প্রধানত বয়ে গেছে, সেখানে ডিভিসির জল ছাড়া বা না ছাড়ার সঙ্গে কোনো সম্পর্কই নেই। এবারের বন্যার কারণ যে ডিভিসি নয়, মানে যেগুলো আমরা মুখ্যত দেখাচ্ছি সেটা কিন্তু স্পষ্ট, আমরা তো প্রমাণ দিলাম। শুনলেন স্থানীয় বাসিন্দারা বলছেন যে বাঁধ ভেঙে জল ঢুকেছে। বাঁধ মেরামত করা, বাঁধ রক্ষণাবেক্ষণ করা এগুলো রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে কেমন কাজ হচ্ছে? খানাকুলের চিংড়া পঞ্চায়েতের 24পুরের বলাইচকে গত বন্যায় মুন্ডেশ্বরীর ভাঙা বাঁধ সরাইয়ের কাজ শুরু হয়েছে 9 মাস পর, অর্থাৎ বর্ষার ঠিক মুখে, মানে আর একটা বর্ষা ঢুকে পড়ল। শুনুন আরামবাগের পুরপ্রধানের কথা। ইরিগেশন সব জায়গায় ঠিকমতো কাজ করছে না। গত বন্যায় বাঁধ ভেঙেছে, আজকে নতুন করে আবার বন্যা চলে এলো। এখন যদি বাঁধ সারাতে যায় মানুষ তো ক্ষুব্ধ হবেই। আর সেই বাঁধ টিকবে কিনা আদৌ বলা যাচ্ছে না। এই কাঁচা মাটি ফেলবে, সেই মাটিতে জলের ধাক্কায় ধুয়েও যেতে পারে। এই গাফিলতির জন্য যদি তারা মানুষের কাছে কোনদিন মানে অপদস্থ হয়, অবাক হওয়ার কিছু নেই, তো ক্ষুব্ধ তো হবেই। এবার বর্ষার শুরুতেই এই যে ব্যাপক বন্যা পরিস্থিতি, এর কারণটা কি দেখুন। বিশেষজ্ঞ, পরিবেশবিদ, নদী পাড়ের যারা অভিজ্ঞ বাসিন্দা, মানে জীবনে যারা বহু নদীর ভাঙাগড়া দেখেছেন এবং বৃষ্টি দেখেছেন, বন্যা পরিস্থিতি দেখেছেন, যারা নদীর কাছেই বাস করেন, তারা তো সিজনড হয়ে যান দেখতে দেখতে এগুলো। সবাই কিন্তু এবার ডিভিসিকে নয়, তারা কাঠগড়ায় তুলছেন রাজ্য সরকারকে। না, আমরা এটা মনে করি না যে নির্দিষ্টভাবে চিন্তা করে যে ডিভিসির জল ছাড়া প্রধান কারণ। ড্যাম থেকে জল ছাড়া বাদ দিয়েও মানে আসল যে কারণগুলো, আমরা সেই কারণগুলোর দিকে নজর রাখলে মনে হয় বেশি ভালো হবে। মূল কারণ নদীর স্বাস্থ্যের উপরে আঘাত, যেখানে সেখানে যখন তখন অপরিকল্পিতভাবে নদীকে বেঁধে দেওয়ার চেষ্টা, এটা একটা বড় কারণ। তার সঙ্গে বালি উত্তোলন, নদী গর্ভ থেকে এখন বালি তুলে নেওয়া হচ্ছে এবং একেবারে বলতে পারেন যে একেবারে অবৈজ্ঞানিক উপায়ে বালি তোলা হচ্ছে। নদীর যে বালি, সে বালিকে অবৈজ্ঞানিকভাবে তুলে নেওয়া নদীর স্বাস্থ্যের পক্ষে কতটা যে হানিকর, যারা সাধারণ মানুষ তারাও বুঝতে পারছে। নদীর ডেপথ যদি বেড়ে যায় তাহলে নদীর জলের স্রোত বেড়ে যাবে। নদীর স্রোত যদি বেড়ে যায় তাহলেই ইরোশন, যে নদীর ক্ষয় ক্ষমতা, ওটা বেড়ে যাবে। তো নদীর এই ক্ষয় ক্ষমতা বেড়ে গেলে আরও সমস্যা। প্লাস হচ্ছে নদীর জল, যে অতিরিক্ত জল, সেই অতিরিক্ত জলটা ধরে রাখে কে না, ফ্লাড প্লেন বা প্লাবনভূমি। নদীর একটা নির্দিষ্ট প্লাবনভূমি আছে, এই প্লাবনভূমিগুলোই নদীর জল, অতিরিক্ত জলকে ধরে রাখে। এখন নদীর যদি বালি তুলে নেওয়া হয়, নদীর ডেপথ বাড়ছে, নদীর ডেপথ বাড়ার ফলে নদীর নিজের বেড দিয়েই জলটা চলে যাচ্ছে, প্লাবনভূমিতে আর গিয়ে পৌঁছচ্ছে না। আপনি গন্ধেশ্বরীর দিকে তাকান, সেখানে ড্যাম করার নামে কি একটা করলো,
টোটালি বাধাপ্রাপ্ত হলো। কংসাবতী, দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, জয়পন্ডা সহ বিভিন্ন নদীতে যেখানে দামোদর ভ্যালি কর্পোরেশনের বিন্দুমাত্র জলও পৌঁছয়নি, তাহলে কেন এই বন্যা পরিস্থিতি তৈরি হলো? আর এখানেই প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন যে এই যে কজওয়ে গুলি এই বন্যার জন্য অন্যতম দায়ী। ব্রিজ যেগুলো থাকে নদীতে সেগুলো সাধারণভাবে পূর্ণাবয়ব ব্রিজ নয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কজওয়ে তৈরি করা হয়েছে। বহুকাল আগে থেকেই সেই কজওয়ে আছে, এখন সেই কজওয়েগুলো কি হচ্ছে, মুখ বন্ধ হয়ে যায়। সাধারণভাবে একটা কালভার্ট দেওয়া থাকে, সেই কালভার্টে পাইপের মুখগুলো যদি ওই আগাছা পূর্ণ হয়ে যায় তাহলে ন্যাচারালি জল পাস হতে পারবে না। তাহলে নদীর যে স্বাভাবিক যে গতি, সেই স্বাভাবিক গতিটা রুদ্ধ হবে। একদিকে যেমন অবাধে প্রশাসনের চোখের সামনে বালি চুরি হচ্ছে, সেটাকে দেখতে হচ্ছে, আবার অপরদিকে তার বিভিন্ন জায়গায় এই নির্মাণ কাজ, কোথাও বাঁধ তৈরি করছে, কোথাও জলের জন্য স্টোরেজ তৈরি করার নামে অবৈজ্ঞানিকভাবে কী করছে ওরা নিজেরাও হয়তো জানে না, কিন্তু কিছু করতে হবে। একটা অর্থকরীয় ব্যাপার এর সঙ্গে বিরাট বড় জড়িয়ে আছে। কজওয়ে তো 100% দায়ী, কেননা ওর যে জবরাগুলো আসছে সেগুলো সব বন্ধ করে দিচ্ছে। এত কম হাইটে পুল হলে হয় নাই, আরও হাইট করে ব্রিজ বানাতে হবে। তাহলে এগুলো হচ্ছে প্রতি বছরই সরকারের একটা রোজগারের রাস্তা, এবং যে রাজ্য সরকার দুর্নীতি করছে সেই সরকারের একটা ব্যবস্থা করে দেওয়া, কেন্দ্র সরকার দেখেও এটাকে গ্রাহ্য করছে না। আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার যারা কর্তৃপক্ষ, তাদের উদাসীনতা। আপনার বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আপনার পলিসি দেখা দরকার। রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন যে পলিসি কি, আগামী 20 বছর পর রাজ্য সরকার কি ভাবছে, 50 বছর পর কি ভাবছে। কারণ আমাদের মূল্য নেই, আমাদের ভোটের মূল্যটা আছে। আমাদেরকে এখন কিছু বলবে না, আমাদের যখন ভোট হবে তখন আমাদেরকে বাবু বাচ্চা করে। আমরা এখন মাননীয়ের কাছে যাচ্ছি, বা মাননীয় যারা তারা দায়িত্ব আছে তার কাছে যাচ্ছি, আমাদের কোনো মর্যাদা পাচ্ছি না। মর্যাদা পেলে তাহলে আমরা এই বন্যার জলে আর ভাসতাম না বা হতো না। ভাসছে রাজ্য জলে এবং বিতর্কেও ভাসছে, এর কোনো শেষ নেই। তবে আরও ইস্যু আছে, যেমন ধরুন জগন্নাথ দেব, তিনি কোথাকার, পুরীর না দীঘার? এ নিয়ে কবে থেকে যুদ্ধ চলছে। এবার অবশ্য প্রসাদ ঘিরে বিতর্কের বাঁধ ভেঙেছে। দেখলেন ছবিগুলো, রথ আসছে, পরের সপ্তাহেই রথ। তার আগে এখন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের পালা রাজ্য জুড়ে, একেবারে সরকারি ব্যবস্থাপনায়। ঠিক যেমনটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, বাড়ি বাড়ি প্রসাদ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এটা বাংলা, এখানে সবেতেই রাজনীতির রং না লাগলে সেই জিনিসটাই যেন বৃথা হয়ে যায়। তাই জগন্নাথ মন্দিরের প্রসাদই বা বাদ যাবে কেন? এমনিতেই রাজ্যের বিরোধী দলনেতা বলেই দিয়েছেন তার এবার খাস নজর রথের দিকে। টার্গেট ঠিক করেই গেট সেট গো বলে নেমে পড়েছেন তিনি। 1.5 কোটি ভক্ত এবারে রামনবমীতে সামিল হয়েছেন। ঐতিহাসিক রথযাত্রাটাকেও তাই করতে হবে। বুঝতেই পারছেন, রথ নিয়েও খেলা জমে উঠেছে এখনই। তার হাতে গরম প্রমাণও এখন শহরে এদিক ওদিক তাকালেই পাওয়া যাচ্ছে। যেমন এই পোস্টার, এগুলো কলকাতায় নানা জায়গায় পড়েছে। এই পোস্টারগুলো নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী দুজনেই রয়েছেন। বার্তাটা কি দেখুন ভালো করে। হিন্দু ঐক্য গড়ে তুলুন, রথযাত্রা পালন করুন। ঠিক এই স্লোগানই তুলেছেন শুভেন্দু অধিকারী। পোস্টারে সেটাই তুলে ধরার কৌশলের কথা যখন উঠছেই, তখন আরেকবার প্রসাদ প্রসঙ্গে ফিরে আসি। সেখানে কিন্তু ভোটের কৌশলের গন্ধ পাচ্ছে বিজেপি। এই যে মুখ্যমন্ত্রীর কথা মতো দীঘার জগন্নাথ দেবের প্রসাদ বিলি শুরু হয়েছে, সেটা কলকাতায় প্রথম কোথায় হয়েছে জানেন? কোন জায়গায় বলুন তো? ভবানীপুরে। নামটাই যথেষ্ট, নাম হি কাফি হ্যায়, তাই না? ভবানীপুরে, অর্থাৎ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে। কিন্তু তার থেকেও বড় কথা, এখন
21-এর বিধানসভা নির্বাচন ও তারপর 2026-এর আসছে লোকসভা নির্বাচন, দুটিতেই 2024-এর লোকসভা নির্বাচন দুটিতেই এখানে 70 নম্বর ওয়ার্ডে বড় ব্যবধানে তৃণমূল পিছিয়ে ছিল। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দিতে হবে বাড়ি বাড়ি। সেই মতো কলকাতা 70 নম্বর ওয়ার্ডের ভবানীপুরে নর্দার্ন পার্ক এলাকার কাউন্সিলর তথা মেয়র পরিষদ সদস্য অসীম বসু বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ দেবের প্রসাদ বিলি করছেন। আমি সেই প্রসাদটা একবার দেখাবো, জগন্নাথ ধাম মহাপ্রসাদ। কিন্তু ভবানীপুর, এই প্রশ্ন বারবার ওঠে, ভবানীপুর কার বিধানসভা? খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরা আমাদের বৃহত্তর পরিবার, তাদের কাছে আমরা প্রসাদটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। কিন্তু ভোট ব্যাংক, ভোটটা কিন্তু মূল লক্ষ্য নয়। প্রসাদ বিতরণ আর ভোট দুটো সম্পূর্ণ আলাদা। এটা ব্যাপার হচ্ছে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোটা। মানুষের কাছে দীঘার জগন্নাথ ধামের প্রসাদটা পৌঁছে দিচ্ছে, যাতে প্রভুর আশীর্বাদটা তাদের ওপর থাকে। ভোট অঙ্ক মানছেন না অসীম বসু, কিন্তু একটা বিষয় তো পরিষ্কার হয়ে উঠছেই, বিরোধীরা চেপে ধরতে ছাড়ছেন না, আর পাল্টা শাসক দল তাকে গুরুত্বই দিচ্ছেন না। কিন্তু ভোটের গুরুত্ব কে কবে অস্বীকার করতে পেরেছে বলুন তো? মানে চাইলেই কিন্তু এই ভোটের গুরুত্ব কিন্তু রাজনীতিকরা অস্বীকার করতে পারেন না, সেটা মুখে যাই বলুন। 26 চলেই এলো প্রায়, মানে ভোটের রণকৌশল তৈরি করা শুরু হয়ে গেছে। তাতে এই প্রসাদ বিলি কি নেই? শাসককে প্রশ্নবাণে বিদ্ধ করছে বিরোধীরা। আক্রমণ পাল্টা আক্রমণ দুই চলছে সমান তালে। কিসের প্রসাদ? প্রসাদটা কিসের? জগন্নাথ ধামের প্রসাদ না তো ওটা। এটা যে একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেমন শুরু করছে কোথায় না, যেখানে তৃণমূল পিছিয়ে আছে। কাজেই ভাবছে এই করে যদি হিন্দুদের মন কিছুটা পাওয়া যায়। এই পুরো ব্যবস্থাটাই তো বেআইনি। আর তারপরে 42 কোটি টাকার শুনছি কি গজা খাওয়াবে ওপর থেকে। তো পশ্চিমবঙ্গের মানুষ এবার গজা খেয়ে ভোট দেবে? এ হয়? আসলে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে এগুলো করে যাচ্ছে দৈনন্দিন জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এখন সেখানে যদি জনপ্রতিনিধিরা বা আমাদের নানাভাবে তারা যদি প্রসাদ পৌঁছে দেন, তার মধ্যে দোষ কোথায়? তার মধ্যে অপব্যাখ্যা হবে কেন? জগন্নাথ ধামের প্রসাদ যাতে বিভিন্ন এলাকায় মানুষের কাছে পৌঁছয়, তার জন্য নানাভাবে সর্বশক্তিতে চেষ্টা করা হচ্ছে, তাই পৌঁছচ্ছে। বাকযুদ্ধের শেষ নেই। রথের আগে তা যে আরও বাড়বে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুভেন্দু অধিকারী বুঝিয়েই দিয়েছেন তিনি ময়দান দাপিয়ে বেড়াবেন। বিজেপির কাছে প্রশ্নটা হচ্ছে হিন্দু ভোটের, অর্থাৎ সেই রাজনীতির উৎসব। অন্যদিকে মুখ্যমন্ত্রীও কিন্তু এবার নিজে থাকছেন দীঘায়। সেখানে রথযাত্রার উন্মাদনাকে অন্য মাত্রা দিতে তিনি তৎপর। দুই শিবিরই রথের রাস নিজেদের হাতে নিতে ব্যস্ত। এই প্রসাদও হয়ে উঠেছে তার পার্ট অ্যান্ড পার্সেল। দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি দীঘাতেও চলছে পুরোদমে, এবং শুভেন্দু অধিকারীর পাড়া কাঁথির 15 নম্বর ওয়ার্ড থেকেই জেলায় দুয়ারে রেশনের মাধ্যমে এই প্রসাদ বিতরণ শুরু হয়েছে। তার আগে পাড়ায় রীতিমতো ঢাক ঢোল বাজিয়ে মন্দিরে পুজো সব হয়েছে। ছিলেন তাবড় তৃণমূল নেতারা। এর মধ্যে দিয়ে বার্তাটা আসলে কাকে সেটা স্পষ্ট। লাখে লাখে মানুষ আজকে দীঘামুখী হচ্ছে। সেই আনন্দে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবার কাছে আজকে এই প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ করছেন। এই রথযাত্রাকে ঘিরে যে শান্তির বার্তা, সেই রথযাত্রার দড়ি মানে যে সম্প্রীতির দড়ি, দড়ি মানে যে শান্তির দড়ি, সেই রথ যখন গড়াবে শান্তির বার্তা দেওয়া হবে। জেলায় জেলায় এখন ছবিটা এক। প্রসাদ বিতরণে নেমে পড়েছেন শাসক দলের হেভিওয়েট নেতা থেকে শুরু করে সাধারণ কর্তা ব্যক্তিরা। পানিহাটি হোক বা সিঙ্গুর, উত্তর থেকে দক্ষিণ বিশাল কর্মযজ্ঞ। জগন্নাথ ধাম দীঘা লেখা প্যাকেট, ভিতরে একটা প্যারা এবং একটি গজা, সেই সঙ্গে দীঘা জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে।
বিধায়করা পর্যন্ত নিজে দায়িত্ব নিয়ে পথে। আমরা শুরু করলাম এবং বিভিন্ন জায়গায় সুকান্তনগর, রবীন্দ্রনগর শুরু হয়েছে, দেবানন্দপুর, ব্যান্ডেল, আমরা পরপর যাব। আমরা মানুষের আশীর্বাদ চাই। আশীর্বাদটা যাতে ভোট বাক্সে আসে সেটাই কি লক্ষ্য? বিরোধীরা তেড়ে ফুঁড়ে এই খোঁচাটাই দিচ্ছে। রথযাত্রায় মহা ধুমধাম হবে, নিশ্চয়ই হবে, তবে তার আগে বাংলার দুয়ারে হাজির মহাবিতর্ক। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। আমার নিজের এলাকায় বালুরঘাটে বলেছে মিষ্টির দোকানদারকে, লোকাল দোকানদারকে, যে ছোট ছোট প্যাকেটে মিষ্টি দিন, এটাই নাকি জগন্নাথের প্রসাদ। সত্যি কথাটা বলতো মমতার প্রসাদ। যারা মন্দিরটাকে সহ্য করতে পারছেন না, বিজেপি আসলে তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সেটায় ব্যর্থ হয়ে শেষে এখন জগন্নাথ দেবের বিরোধিতা করতে নেমেছে। এখানে সরকার সব দায়িত্ব নিয়ে নিচ্ছে, সরকার চালানো, পার্টি চালানো, মমতা ব্যানার্জি সব করবেন, মন্দির চালাবেন এবং তার প্রশাসন থেকে প্রসাদ বিতরণ হচ্ছে বাড়ি বাড়ি। এটা সরকারের কাজ নয়, এটা আমরা বিরোধিতা করেছি। হরি গুরু, গুরু হরি, ভগবানে বিশ্বাস রাখতে হবে। রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে 42 কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার। ওনাদের যদি টাকা নিয়ে হিসেব চাওয়ার হয়, মন্দিরে গিয়ে দেখে আসুন। আপনারা তৃণমূল বিরোধিতা করতে গিয়ে ভগবানের কাছ থেকে সরে যাচ্ছেন, ভগবানের বিরোধিতা করছেন। আমি বলছি গজাই খাওয়ান আর ললিপপই খাওয়ান, কোনো লাভ নেই। জগন্নাথ দেব মনস্থির করে ফেলেছেন বঙ্গোপসাগরে বিসর্জন, একদম দীঘার উপকূলে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH